গল্পের নাম দ্য সাইলেন্ট ম্যান। পর্ব ২০ আর ২১। লেখিকা ডায়না ইমরোজ লাকি। ভোরের আলোটা এখনো নরম, ধানক্ষেতের উপর কুয়াশা হালকা ঘোমটার মতো ঝুলে আছে। শিশিরে ভেজা বাতাসে ধানের মিষ্টি গন্ধ। দূরে কোথাও মুরগির ডাক, দিঘির পাড়ে একটা ব্যাঙ ছপাত করে লাফ দিল। সকালটা অন্য দিনের মতো শান্ত, কিন্তু আজ গ্রামের বাতাসে অজানা এক অস্থিরতা। সুফিয়ান খুব ভোরে উঠেছে। তার চোখ লাল, ঘুম আসেনি সারারাত। বিছানায় এপাশোপাশ করে মাথার ভেতর একরাশ চিন্তা ঘুরেছে। কাল রাতে যা ঘটেছে তা যেন তার মনে ছায়ার মতো লেগে আছে। সে চুপচাপ কলসি থেকে জল নিয়ে মুখ ধুয়ে মাথায় গামছা বেঁধে বেরিয়ে পড়ল খেতে। পথের ধারে মাটির গন্ধ ভারী, শিশির পড়ে জমে থাকা ঘাসে তার পায়ের ছাপ পড়ে রইল। দূর থেকে দেখা যায় বদরু, হাবলু, লাল মিয়া আগে এসেছে। তিনজনেই কাজে ব্যস্ত। বদরু সুফিয়ানকে দেখে চেঁচিয়ে উঠল, আজ আপনি মাঠে? বুঝি স্বপ্নে তাড়িয়ে দিছে নাকি? সোলেমান হেসে উঠল, বল, না রে, ফারদিনার খবর পায়নি মনে হয়। গতকাল রাতে নাকি দেখা দেয়নি। সবাই হাসে, কিন্তু সুফিয়ানের মুখে কোনো কথা নেই। গামছাটা একটু শক্ত করে বেঁধে নিয়ে সে কাজ শুরু করল, চুপচাপ, মনোযোগহীনভাবে। মাটিতে কোপ বসাচ্ছে, কিন্তু চোখ বারবার থেমে যায় দূরের দিকে, তালুকদার বাড়ির দিকটায়। সোলেমান আজ এসেছে। ও সাধারণত দিনে কাজ করে না, ওর কাজ রাতে। বদরু বলল, আরে রে, সোলেমান আজ খেতে? পৃথিবী পাল্টাল নাকি? সোলেমান কেমন এক গম্ভীর কণ্ঠে উত্তর দিল, ঘরে থাকা যায় না রে ভাই, অমন খবরের পর মন স্থির থাকে। সুফিয়ান কপাল কুঁচকে তাকাল, কোনো খবর? সবাই একসঙ্গে মুখ চাওয়াচাওয়ি করল। তারপর সোলেমান নিচু গলায় বলল, শুনেন নাই? গত পরশু রাতে গ্রামের উত্তরপাড়ার ৩ বছরের বাচ্চা নিখোঁজ হয়েছে। সুফিয়ান থেমে গেল, কোদাল হাতে স্থির দাঁড়িয়ে রইল। কোনো বাচ্চা? জয়নব খাতুনের নাতি ঝুমকু। বিকেলের পর থেকে নিখোঁজ। সবাই রাতভর খুঁজছে। আশেপাশের লোক বলে হয়তো নদীর দিকে গেছিল, তবে এখনো পাওয়া যায়নি। বাতাস যেন থেমে গেল এক মুহূর্তে। মাঠের পাখির ডাক মিলিয়ে গেল দূরে। সুফিয়ান মাথা নিচু করে কাজ চালিয়ে গেল। তার মনে অজস্র প্রশ্ন, কিন্তু মুখে কিছুই নেই। মাঠে বাতাস বইছে, ধানের গাছের মাথা দুলছে, আর সূর্যের আলো পড়ে ধানের রং সোনালি হয়ে উঠছে। তার চোখে সেই আলো ঢোকে, কিন্তু মন অন্য কোথাও, গতরাতের অন্ধকারে। সে মনে মনে ফিরে যায় সেই সময়ে। সমুদ্রের পাড়ে ছিল চাঁদের আলো, জলের ঢেউ টলমল করছিল। ফারদিনা এবং সে পাশাপাশি বসেছিল। ফারদিনা এক পা দুপা করে জলের দিকে গেলেই এক নরম বস্তুর সাথে পা ঠেকে। মৃত শিশুর দেহ। সুফিয়ান ক্ষেত ছেড়ে বাড়ির দিকে গেল। খেতে মন বসছে না। মন বসাইতে চাইছে, কিন্তু পারছে না। প্রতিটা কাজ মন দিয়ে করা উচিত, হোক সেটা খেতে চাষ, হোক সেটা অন্য কাজ। রানা রেশাধ্বনি তুলল তাকে দেখেই। ওকে কিছু খড় দিল, জল দিল। আরাম করে খাচ্ছে। সকাল থেকে খাওয়া হয়নি ওর। শরীরে হাত বুলিয়ে দিল। আদর করার সময় সময় মাথাটা নুইয়ে দেয়, যেন আরও আদর চাই। দিঘির ধারে পৌঁছালো। গোসল দরকার। সকাল সকাল গোসল করলে মন সতেজ হয়। রক্ত সঞ্চালন বাড়ে। শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ে। গামছা মাথা থেকে খুলে ঘাটের উপর রাখল। এরপর জলের দিকে নামল। শেষ সিঁড়িতে নামতেই একটা কণ্ঠস্বর ভেসে এলো, এত সকালে গোসল করছো? ঠান্ডা লেগে যাবে তো। পেছনে ঘুরল না। ফারদিনার কণ্ঠ। তার প্রশ্ন সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে জলের মধ্যে নেমে গেল। ঘাটের দিকে ঘুরে জলে ডুব দিল, কিন্তু ফারদিনার দিকে চোখ তুলে তাকায়নি। কেন তাকাবে? গতকাল ছুটে চলে গেছিল। একটাবার পেছন ঘুরে অবধি দেখেনি। রাতে দেখা দেয়নি। জটিল সমস্যা হলে সংবাদ পাঠাতে পারত, সেটাও করেনি। প্রচণ্ড অভিমান জমেছে। একরাত কেউ দেখা না দিলে তার সাথে অভিমান করা কতটুকু কাম্য? এরকম প্রশ্ন করলে সবার জবাব মিলবে, অভিমান করা উচিত নয়। হঠাৎ আচরণ বদলে যাওয়ার পেছনে, গায়েব হওয়ার পেছনে নিশ্চয়ই কারণ থাকে। আমাদের উচিত সে কারণ খুঁজে বের করা। সুফিয়ান খোঁজ নিয়েছিল, কারণ জানতে চাইছিল। অতঃপর সে দেখেছে মাঝরাতে ফারদিনাকে যথেষ্ট সম্মান দিয়ে গোসল করানো হচ্ছে। আশ্চর্যজনক ঘটনা। সুফিয়ান ডুব থেকে উঠল। জলে যেন তার পুরো শরীর ধুয়ে মুছে সাফ হয়ে গেছে।
রোদের আলো পড়ে তার শরীর যেন চিকচিক করছে। চোখ দুটো লাল হয়ে গেছে। সুফিয়ান মাথা এদিক ওদিক নাড়িয়ে চুল ঝাড়ল। শরীর তার আধডোবা। ফারদিনা মুগ্ধতার সাথে দেখছে। পাশ থেকে ঝিলমিল ফিসফিসিয়ে বলল, তার শরীর দেখছ, মনে হইতাছে কুস্তিগিরের শরীর। মনে হয় আকড়ায় শরীর চর্চা করে। কি সুন্দর ইনা লাগতেছে। ফারদিনা হাতের কুনুই দিয়ে ওর পেটে আঘাত করে বলল, নজর দিস না মুচমুচি। মনে হয় হে তোর লগে রাগ করছে। তাই মনে হচ্ছে। চোখ মুখ নির্বিকার। সুফিয়ান জল থেকে উঠে যায়। গামছা দিয়ে চুল মুছল। ভেজা চুল, রক্তমাখা চোখ। ফারদিনা প্রশংসা না করে পারল না। বলল, তোমায় ভেজা চুলে, ভেজা শরীরে, লাল চোখে সুন্দর লাগছে গু। সুফিয়ান বাড়ির দিকে হাঁটল। ফারদিনার প্রশংসা হাওয়াতে উড়ে গেল। সুফিয়ান এর কানে পৌঁছাল না। ফারদিনা সুফিয়ান এর সামনে গিয়ে পথ আটকে দাঁড়াল। বলল, তুমি আমার সাথে কথা বলছো না কেন? কি অপরাধ করেছি বলবে তো? সুফিয়ান দাঁতে দাঁত চেপে দৃষ্টি সরিয়ে নিল। ফারদিনা একরাশ ব্যাকুলতা নিয়ে বলল, আজকে আব্বা ভাইয়েরা রাজস্ব আদায় নিয়ে ব্যস্ত। এই সুযোগে আমি তোমার সাথে দেখা করতে এসেছি। চুপ করে থেকো না ঘি। সুফিয়ান ফারদিনার দিকে কঠিন দৃষ্টিতে দেখল। ফারদিনা তার চাহনি দেখে চুপ হয়ে গেল। সুফিয়ান তার পাশ কেটে চলে গেল জবাবহীন মানবের মতো। ফারদিনা তির্যক কণ্ঠে চেঁচিয়ে বলল, তুমি যতক্ষণ আমার সাথে কথা না বলবে আমি এই দিঘির পাড়েই বসে থাকব। আমি কিন্তু সাঁতার জানি না। দিঘির জলে ঝাঁপও দিতে পারি কি? সুফিয়ান ঘুরে তাকাল না। চলে গেল। ঝিলমিল আপেলে কাম দিতে দিতে বল, খুব ভাব দেখছ? আমার তো তার ভাব ও ভালো লাগছে। কি তেজ বাবা উ। কি করি বলতো? তুই এখানেই বসে থাক, আমি যাই। সর্দার আর তোর রাক্ষুসে ভাইগুলার উপরে নজর রাখি গু। ফারদিনা পুরো দিঘির পাটটার দিকে একবার চোখ বুলিয়ে নিল। চারপাশে বড় গাছের সারি। আশেপাশে ঘরবাড়ি নেই। সামনের দিকে সুফিয়ান এর বাড়ি ব্যতীত। ঝিলমিল চলে যেতেই ফারদিনা দাঁড় করিয়ে বল, শোনো, এই দিঘি কাদের জানিস? তুই যাই না কি করবি? আশেপাশে আর ঘর নেই তাই জিজ্ঞেস করলাম গো। গ্রামে এরকম কত দিঘি পয়ডা আছে। যাই আমি, নজর রাখতে হইব কু। ঝিলমিল চলে যায়। সুফিয়ান ভেজা পোশাক বদলে পাঞ্জাবি এবং পাজামা পরে নেয়। সাদা রঙের পাঞ্জাবি। সুফিয়ান এর বাবা সিলমন হাজদার বলতেন, সাদা পাঞ্জাবি পরা সুন্নত। পুরুষের জন্য পাঞ্জাবি উপযুক্ত পোশাক। সাদা রঙে সুফিয়ান এর সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায় বলেছিলেন তার বাবা। সুফিয়ান এর তার বাবার কথা মনে পড়ল। গভীর শ্বাস ফেল। খাতা কলম বের করে টেবিলে বসে উকি দিয়ে রাঙার দিকে দেখল। রাঙা দাঁড়িয়ে আছে, লেজটা নাড়াচ্ছে। দৃষ্টি সরিয়ে ফেল। নিব কলম কালির দোয়াতে ডুবিয়ে লিখতে শুরু করল। গতকাল লিখেছে, ফারদিনা অদ্ভুত আচরণ করে সন্ধ্যায় ছুটে চলে গেছে। রাতে তার জন্য প্রহরের পর প্রহর অপেক্ষা করেছে। তার দেখা মিলেনি। শেষ রাতের দিকে তার দেখা অবশ্য মিলেছিল। প্রাচীর টপকে তাকে দেখেছে। এই দেখা নিশ্চয়ই দেখা নয়। এটি অন্যায়। কারো অনুমতি ব্যতীত তার ঘরে উকিঝুঁকি মারা ঠিক নয়। এখন লিখছে, ফারদিনা এসেছে। আমি যতক্ষণ দিঘির জলে ছিলাম সে দাঁড়িয়েছিল। জল থেকে উঠার পর আমার প্রশংসা করেছে। ভেজা চুলে আমাকে সুন্দর লাগছে। আমি প্রতিক্রিয়া করলাম না। এক রাতে তারে দেখা না পেয়ে অভিমান জমেছে। অভিমানটা তীব্র পর্যায়ে চলে গেছে। আমি বুঝতে পারছি এতটা অভিমান করা ঠিক নয়। দিঘির পাড়ে সে আমার পথ আটকে দাঁড়াল। বলেছে আমি ওর সাথে কথা না বলা পর্যন্ত দিঘির পাড়ে বসে থাকবে। সাঁতার জানে না। ইচ্ছে হলে জলে ঝাঁপ দিতে পারে। আমি ততটা বোকা নই। ওর কথা বিশ্বাস করে নেব। সুফিয়ান থেমে যায়। ফারদিনার শেষ কথাটা কানে বিঁধছে, আমি সাঁতার জানি না, জলে ঝাঁপও দিতে পারি। পাগল মেয়ে। বিশ্বাস নেই। দিতেও পারে। সুফিয়ান খাতা কলম রেখে দিল। ঠিক সেই মুহূর্তে জলে ভারী কিছু পড়ার গল্প শব্দ আসল। সুফিয়ান হন্তদন্ত হয়ে গেল। ছুটে গেল দিঘির পাড়ে। আশেপাশে কোথাও ফারদিনা নেই। জলে ঢেউ খেলছে। গভীর ঢেউ। সুফিয়ান তির্যক কণ্ঠে ফারদিনা বলে চেঁচিয়ে শেষ সিঁড়িতে নামতেই ফারদিনার হাসির শব্দ ভেসে আসল। কাঁধ শক্ত করে পেছনে তাকাল। ফারদিনা হাসছে।
তার সম্মুখে এসে দাঁড়ায় সুফিয়ান। ফারদিনার হাসি দেখছে। সে ঠিক আছে। সে যেন হাফ ছেড়ে বাঁচল। ফারদিনার হাসি দেখে তারও হাসি পাচ্ছে। হাসা যাবে না। অভিমান অভিব্যক্তি ধরে রাখতে হবে। ফারদিনা থেমে বলল, কি বাঁশিওয়ালা, ভয় পেলে বুঝি আমি এত সহজে তোমাকে ছাড়ছি না। আমি তোমার জীবন থেকে চলে যাব, এরপর অন্য কেউ এসে সেই জায়গাটা দখল করুক না, এটা আমি কখনোই চাই না। সুফিয়ান ঠোঁটের কোণে কেচে হালকা হাসি আনো। ফারদিনা বিনা বাধায় গতকাল কি করেছে না করেছে সব খুলে বলল। সুফিয়ান সেসব তোয়াক্কা না করে বল, ভালোই লাগছে গু। ফারদিনা থেমে বল, কি ভালো লেগেছে? তোমার রঙে ঢঙে কথা বলা গু। তার মানে তুমি গতকাল আমাকে মনে করেছ, আমার কথা ভেবে তোমার মন খারাপ হয়েছে, সত্যি না? সুফিয়ান একরাশ নীরবতা নিয়ে গভীর শ্বাস ফেল। বলো না। ফারদিনা তারা দিল। তুমি আমার অভ্যাস হয়ে গেছ, প্রতিদিন কানের কাছে বসে ইতিহাস শোনাতে থাকো। আমি অভ্যস্ত হয়ে গেছি। এতদিন বিরক্ত করেছ, বিরক্ত হইনি। গতকাল রাতে বিরক্ত করনি, তখন আমি বিরক্ত হয়েছি। তোমার দেখা মিলেনি, আমি তখন বিরক্ত হয়েছি গি। ফারদিনা নির্বিকার কণ্ঠে বলল, গতকাল আমরা একটা বিশেষ দিন পালন করেছি। তোমাকে এর ব্যাখ্যাও দিতে পারিনি। আমি দুঃখিত। ফারদিনার কথাগুলো অন্য রকম শোনাল। সুফিয়ান প্রসঙ্গ পাল্টে বলল, তুমি এভাবে কাউকে না জানিয়ে শুনিয়ে আমার কাছে চলে আসো। তোমার আব্বা জানতে পারলে আমাকে ভুল বুঝবেন, আমার সততায় আঘাত হানবে গু। তোমার সততা আগে না আমি? ফারদিনার ভ্রু ভাঁজ হল। সততা প্রেমের মহান উপাখ্যান, চলো বসি। দুপুর গড়াচ্ছে। সূর্যটা মাথার উপরে খাড়া হয়ে আছে যেন। আজ শীত কম। জ্যৈষ্ঠ মাসের সূর্যের মতো কিরণ দিচ্ছে। তারা দিঘির ঘাটে পাশাপাশি বসে আছে। ফারদিনার পরনের শাল রঙের শাড়িটা ঝলমল করছে। কানের স্বর্ণের দুল চিকচিক করছে। দুধে আলতা গায়ের রং। সুফিয়ান চেয়েছিল তার দিকে। দৃষ্টি সমেত করল। বল, এই সময় বাড়ছে, তোমাকে খোঁজাখুঁজি করবে। চলে যাও। তাড়িয়ে দিও না, কাল রাতে দেখা হয়নি। মনে হচ্ছে অনেক বছর দেখা হয়নি গি। সুফিয়ান কিছু না বলে সিগারেট বের করল। সিগারেট ধরাল। ফারদিনা বিস্ময়ে বলল, আগে তুমি সিগারেট ধরানোর সময় আমার অনুমতি চাইতে, এখন আর অনুমতি চাইছ না। মাঝে মধ্যে তোমাকে অপরিচিত মনে হয় গি। আমার এক হৃদয়, এক রূপ, আমি কখনো রূপ বদলাই না। সাপ খোলস বদলায়, মানুষ নয় গু। কিছু কিছু মানুষ আছে যারা সাপের থেকে ও ঘন ঘন খোলস বদলায়। তুমি সেসব মানুষের সাথে আমাকে তুলনা করছো না তো? সিগারেট ফুঁকে ধোঁয়া ছাড়ল। দোয়া আজ অন্য দিকে গেল। ফারদিনার ধোঁয়ার দিকে চেয়ে থাকতে থাকতে বলল, ও আদিব ভাই একদিন বলেছিল, নীরবতার মাঝে ভয়ঙ্কর রূপ থাকে। সুফিয়ান তীক্ষ্ণ কণ্ঠে বলল, আমিও ভয়ঙ্কর। তবে আমার ভয়ঙ্কর তখনই দেখবে যখন আমার ভালোবাসাকে কেউ আঘাত করবে গু। তোমার ভালোবাসা আমিই তো। বড্ড উদাসীন হল ফারদিনা। তুমি এখনো বুঝতে পারছো না? ফারদিনা মাথা আওড়াল না। ভালোবাসি কথাটা বললে না তো? আমি তোমাকে ভালোবাসি, তিনটে শব্দ মাত্র। ভালোবাসার শব্দ দিয়ে ব্যাখ্যা করা যায় না রূপবতী। ভালোবাসার অনুভূতি বুঝে নিতে হয় গি। অনুভূতির ব্যাখ্যা না দিলে কিভাবে বুঝব? কবিতা শুনবে? কেমন কবিতা? প্রেমের কবিতা গু। তুমি কি সেদিনই আমাকে প্রথম দেখেছিলে, যেদিন তোমার বাঁশির সুর শুনে ছুটে গেছিলাম? সুফিয়ান রহস্যময় হাসি দিয়ে বল, ও নাগ। ফারদিনা অবাক হল। সুফিয়ানের চোখ মুখের দিকে তিক্ত চোখে তাকাল। তাহলে কোথায় এবং কিভাবে দেখেছিলে? সুফিয়ান লম্বা শ্বাস ছাড়ল। শান্ত কণ্ঠে বলল, বলব একদিন। কবিতা শোনো। হঠাৎ মাথায় দাদা জান এর একটা কবিতা এসেছে। তার কবিতার উদ্দেশ্য ছিল এক, আমার উদ্দেশ্য অন্য একই। তোমার কথা অর্থহীন মনে হয়। কিছুই বুঝতে পারছি না। কবিতা বলো। সন্ধ্যার আকাশে লালিমা মিশে, নদীর ধারে বাঁশি বাজে চুপচাপ। সে বাজায় মনের অজানা সুর। প্রেমিকা শুনে বসে বসে সেই সুর। তার চোখে ঝিলমিল বাতি। সে যেন আমার সন্ধ্যা মালতি। বাঁশির সুরে তার হাসি ভাসে। মনের গভীরে নিঃশব্দ প্রেমের ঘরে। পাহাড়ি বাতাস বয়ে আনে তার গন্ধ। ফুলের মতো কোমল, মাটির মতো প্রিয়। প্রতিটি নোটে তার ছায়া থাকে। বাঁশিওয়ালার হৃদয় যেথায় শোনে শুধু। নদীর জলও যেন সে প্রেমে মজে। তার হাসিতে ঢেউ ওঠে চুপচাপ।
এই প্রেমের বাঁশি, এই মনের গান চিরকাল বাজুক নিঃশেষে অবিরত। কবিতার অর্থ হয়? ফারদিনা জিজ্ঞেস করল। সবকিছুর অর্থ হয়, শুধু খুঁজে বের করতে হয়। তুমি প্রশ্নের উত্তর সহজভাবে দিতে পারো না? সুফিয়ান মসিন হেসে বলল, প্রশ্ন কঠিন হলে উত্তর কঠিন হবে। তোমার সাথে আমি কথায় পারব না। সুফিয়ান সিগারেট ফেলে দিল। ফারদিনা বলল, ও আমাকে তুমি প্রথম কোথায় কিভাবে দেখেছিলে আমি জানতে চাই। আমার প্রশ্নের উত্তর চাই। বললাম তো সময় হোক, সব বলবো। দুপুরের রোদে গ্রামের লোকজন জমিদার বাড়ির উঠোনে জড়ো হয়েছে। বছরে দুবার রাজস্ব হয়। পৌষের শুরুর দিকে রাজস্ব তোলা হয়নি, শেষের দিকে পরপর দুবার তুললেও সবাই খাজনা দিতে পারেনি। এখন মাঘ মাসের শুরু, আজ বকেয়া রাজস্ব তোলার দিন। রশিদ তালুকদার চুপচাপ চেয়ারে বসে খাতা উল্টাচ্ছেন। সামনে মৌলভী সাহেব, কেরানি আর দুজন পাহারাদার দাঁড়িয়ে। হঠাৎ দেখা গেল দুই কৃষক, চাঁদ মিয়া আর ছলিমুদ্দিন, তাদের মধ্যে তর্ক লেগে গেল। চাঁদ মিয়া বলল, আমার জমির অর্ধেক জল খেয়ে নষ্ট, আমি পুরো খাজনা দিতে পারব না। ছলিমুদ্দিন প্রতিবাদ করল, জমিদার সাহেব, এই লোক তো নিজের দোষে জমি নষ্ট করেছে, এখন রাজস্ব বাঁচাতে চায়। রশিদ তালুকদার কিছুক্ষণ চুপ থেকে ধীরে বললেন, সফিক, তোর জমি যদি নষ্ট হয় আমি নিজে দেখে আসব। আজ অর্ধেক দে, বাকি অংশ ধান উঠলে দিস। ছলিমুদ্দিন, তুইও শান্ত হগু। আদিব রশিদ তালুকদারের পেছনে দাঁড়িয়ে আছে। সুফিয়ানকে কোথায় দেখতে পেল না। সুফিয়ানের বকেয়া খাজনা নেই। বর্গা জমি ছাড়াও তার নিজের জমি আছে। বকেয়া না থাকলেও সে রাজস্বের দিন উপস্থিত থাকে। আজ নেই। আদিব সায়েমকে লক্ষ্য করে বলল, ও আব্বা ব্যস্ত, এই সুযোগে চল সুফিয়ানদের বাড়ি থেকে আসি। আজকাল ওকে দেখাই যায় না। সুফিয়ান ঘাটপাট থেকে উঠে আসো। ফারদিনা ও বাড়ির যাওয়ার জন্য প্রস্তুত হল। তখন উপস্থিত হল সোলেমান, হাতে বাজারের ব্যাগ। বাজার করে ফিরছিল। সুফিয়ান এর বাড়ির সামনে থেকে যাচ্ছিল। কিছু টাকা দরকার। সুফিয়ান জিজ্ঞেস করল, তুই এখানে? কিছু টাকা দরকার, ওষুধ কেনার জন্য। বারবার চাওয়া ঠিক হচ্ছে না। কিন্তু বাকি কথা বলল না। সুফিয়ান বলল, ও এভাবে বলার কি আছে, দিচ্ছি। সোলোমান ফারদিনার দিকে তাকাল। দ্বিতীয়বার চোখ তুলে সুফিয়ান এর দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, গতকাল মজিদ মিয়ার সাথে রাতে দেখা হয়েছে। একখান কথা বলল। তার চোখ মুখ জুড়ে আতঙ্কের ছাপ দিল। কি বলেছে? তাদের ডাক শোনা যায় অমাবস্যার রাতে। কে জানে ওটা পাখি না পাপের স্মৃতি। কাদের ডাক শোনা যায়? ছোট ছোট বাচ্চাদের ডাক। আদিব ও সায়েম সুফিয়ান এর বাড়িতে উপস্থিত হল। আদিব গলা উঁচিয়ে ডাকল, সুফিয়ান। কণ্ঠে তির্যক আওয়াজ। তার স্বর দিঘির পাড়ে পৌঁছাল। সোলেমান প্রথমে বাড়ির দিকে ঘুরে তাকাল। সুফিয়ান ও ফারদিনা নিজেদের মধ্যে চাওয়াচাওয়ি করল। সুফিয়ান বলল, ও আদিব এসেছে, তুমি ঘাটের শেষ সিঁড়িতে নেমে বসো। ফারদিনা তাই করল। সুফিয়ান ও সোলেমান ঘরের দিকে এগোল। আদিব এগিয়ে আসল। রাঙার দিকে একবার তাকাল। বলল, তোর পোষা অশ্বের নাম কি রেখেছিস? রাঙা? এই নামের অর্থ কি? অর্থ খুঁজে নাম রাখিনি। ও দেখতে ভারী সুন্দর, গায়ের রংটা চকচক করছে, এই জন্য ওর নাম রাঙা। সায়েমের দৃষ্টি এলোমেলো। সায়েম কখনোই স্থির হয়ে থাকতে পারে না, চেয়েও থাকতে পারে না। সর্বদা ভাবে সে কাউকে খুঁজছে, নতুন শিকারের জন্য। আদিব সুফিয়ানকে বলল, ও আজ রাজস্ব ছিল, তুই আসলি না কেন? সুফিয়ান হালকা করে অবাক চোখে বলল, আজ রাজস্ব ছিল? আজকাল সব ভুলে যাচ্ছিস, কি ব্যাপার? কিছু হয়েছে? কোনো সমস্যা? আমাকে খুলে বল। ভুলে যাওয়ার রোগ সুফিয়ান এর ছিল না। আজকাল সে ফারদিনাকে নিয়ে প্রচণ্ড ভাবছে। মানুষের সারাদিন অনেক ভাবনা থাকে। সকালে ঘুম থেকে উঠে কি করবে, সারাদিনে তার কি কাজ, কোথায় যেতে হবে, কার সাথে দেখা করতে হবে, সেসব কিছু ছেড়ে এখন শুধু ফারদিনাকে নিয়ে ভাবছে। অন্য কিছু ভাবার সময় কোথায়? আজ মিথ্যা দিবস না, কিন্তু আজ মিথ্যা বলতে হবে। আদিব হাতে তুড়ি মেরে বল, কি ভাবছিস? গত কয়েকদিন ধরে শরীরটা খারাপ, এই জন্য কোথাও যাওয়া হচ্ছে না। শুনলাম তুই কোনো চোরদের ভালো মানুষ বানানোর প্রশিক্ষণ দিচ্ছিস। স্বাভাবিকভাবে প্রশ্ন করল। সুফিয়ান বিব্রতকর অবস্থায় পড়ল।
সোলেমান ঢোক গিল। আদিব নরম মনের মানুষ। চোরদের কথা সে জানলে কিছু বলবে না। কিন্তু সামনে উপস্থিত শায়েম ভেবেচিন্তে কাজ করে না, হুট করে সিদ্ধান্ত নেয়। বিপরীত পাশের মানুষটির অনুভূতির ব্যাখ্যা দেওয়ার সময় দেয় না, তার আগেই আক্রমণ। সুফিয়ান এর এখন আর একটা মিথ্যা বলতে হবে, তবে ঘুরিয়ে ফিরিয়ে সত্য মিথ্যা দুটোই বলবে। বলক ক্ষুধার্তরা যখন খাবারের জন্য চুরি করবে, তখন চোর এর ন্যায় গ্রাম প্রধানের হাত কেটে দেয়া উচিত। তুই কি বলতে চাইছিস? তিক্ত চোখে তাকাল শায়েম। সুফিয়ান মৃদু কণ্ঠে বলল, ও অভাবে স্বভাব নষ্ট হয়। স্বভাব একটা সময় অভ্যাসে পরিণত হয়। গ্রামে অনেক অসহায় মানুষ আছে, না খেয়ে দিন পার করছে। আমাদের উচিত ওদের অর্থ উপার্জন এর ব্যবস্থা করে দেওয়া। থেমে আবার বলল, আমি 4 জন অসহায় এর কাজের ব্যবস্থা করে দিয়েছি। ওরা চোর নয় গু। সোলেমান সুফিয়ান এর কথাগুলো মনোযোগ সহকারে শুন। তার মতো যদি সবাই ভাবত, তবে গ্রামে গরিব অসহায় বলতে কেউ থাকত না। হাতে বাজারের ব্যাগ এর দিকে দেখল। হালাল টাকার বাজার হাতে নিয়েও এক প্রকার স্বস্তি পাওয়া যায়। আজ তার এরকম জীবন শুধুমাত্র সুফিয়ানের জন্য। আদিব বলল, তুই তো জানিস, প্রতিবছর এই দিনে রাজস্ব তোলার পর মেলার আয়োজন করা হয়। আগামীকাল সেই মেলার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে সব কার্যক্রম শুরু হয়ে গেছে। আদিব বেশ আনন্দ এর সাথে কথাগুলো বলছে। এখানে আনন্দিত হওয়ার কি আছে? প্রতিবছর মেলা হয়, ভিন্ন ধরনের কিচ্ছু হচ্ছে না, পূর্বের মতোই একই নিয়মে হবে। এই সময়টা আসলে আদিব খুশি থাকে কোনো এক কারণে। সুফিয়ান জিজ্ঞেস করল, ও এতে তুই এত খুশি হচ্ছিস কেন? তুই ভুলে গেলি? আশ্চর্য হল আদিব। শায়েম রাঙার কাছে এগোল। সুফিয়ান তার দিকে একবার তাকালো, অন্যদিকে ফারদিনা। মাথা থেকে সব বেরিয়ে যাচ্ছে। আদিব এই সময়ে কেন খুশি থাকে মনে করার চেষ্টা করল। মনে পড়ল না। পাল্টা প্রশ্ন করল, ভুলে গেছি। তুই বল, খুশি কেন? আদিব ভারী শ্বাস ফেলে বলল, নূরজাহান। কৃষ্ণপুর গ্রামের লোকেরাও এই মেলাতে উপস্থিত থাকে। গত কয়েক বছর ধরে এই দিন আসলেই ওর জন্য অপেক্ষা করি। কেমন আছে, কি করছে একটু জানতে চাই। গত সময়টাতে আর দেখা মিলেনি। আজ আমি ওর দেখা পাওয়ার অপেক্ষা করি। সুফিয়ান এর এবার স্পষ্ট মনে পড়ল নূরজাহানের কথা। তাকে আদিব ভালোবাসত। নূরজাহানের বিয়ে অন্য কোথাও হয়ে যায়, কিন্তু আদিবের মনে এখনো নূরজাহানের বসবাস। সুফিয়ান হেসে বলল, তোরা মেলার ব্যবস্থা কর। তোরা দায়িত্বে হাত না লাগালে মেলার আয়োজন ঠিকঠাক মতো হবে না। আদিব তার রেশ টেনে বলল, তুই যাবি না? আমার শরীর ভালো না, তার উপর ঘরে একটু কাজ আছে, সেরে আসব। শায়েম রাঙাকে দেখছে। রাঙা খুবই সুন্দর, দৃষ্টি কেড়ে নেওয়ার মতন। শায়েমের চোখ পড়ল বাড়ির কোনাকুনির দিকের ছোট্ট ছোট্ট গাছপালার পাতার ফাঁক দিয়ে দিঘির পাড়ের দিকে। লাল লাল কিছু উঠছে। শায়েম আদিবকে লক্ষ্য করে বলল, ভাই, দিঘির পাড়ে কেউ আছে, তুই থাক, আমি দেখে আসছি গু। দিঘির পাড়ে ফারদিনা। সুফিয়ান বিস্ময়ে তাকাল শায়েমের দিকে। বল, যাস না মানে? থেমে গেল সুফিয়ান। পুনরায় বলল, আমি অশ্বের জন্য একটা লাল চাদর কিনেছি। ওর ঠান্ডা লাগে, মাঝে মধ্যে শীতে কাঁপে, তাই। আদিব হা হয়ে বলল, ও অদ্ভুত, আজকাল তোর কর্মকাণ্ড পরিবর্তন হয়ে যাচ্ছে। সে ছাড়, আমরা যাই। তুই আগামীকাল সময় মতো পৌঁছে যাস সমুদ্র পাড়ে। মেলায় কিন্তু খুব মজা হবে। সুফিয়ান মুখে হাসি নিয়ে মাথা আউড়াল। সে আসবে। আদিব চলে যায়। শায়েম দিঘির পাড়ে ঘুরে একবার দেখল। লাল রংটা দেখা যাচ্ছে না, হয়তো বাতাসে গাছের আড়ালে চলে গেছে। সুফিয়ান হাফ ছেড়ে বেঁচে দিঘির পাড়ের দিকে গেল। ফারদিনা সিঁড়িতে বসে আছে। তার মাথায় আদুরে হাতে সুফিয়ান আঘাত করে বলল, তোমার ভাইয়েরা আর একটু হলেই তোমাকে দেখে ফেলত, তখন কি হতো? সে পাশে বসল। তুমি তাদের ভয় পাও? বললাম তো, আমি আমার জন্য কাউকে ভয় পাই না গি। আমার জন্য ও তোমাকে ভয় পেতে হবে না। এখন বলো, প্রথম আমাকে কোথায় দেখেছ? তার আগে তুমি এটা বলো, তখন জলে কিসের শব্দ আসলো? আমি বড় একটা মাটির চাক ফেলেছি। আমি জানতাম জলে কিছু পড়েছে, আলাপ পেলেই তুমি ছুটে আসবে। তাই হলো, বলে শব্দ করে হাসো। সুফিয়ান হেসে বলল, এই হাসি চিরদিন অক্ষয় থাকুক।
ফারদিনা প্রসঙ্গ পাল্টে বলল, আগামীকাল মেলা বসবে। তুমি আসবে তো? নিশ্চিত বলতে পারছি না। চেষ্টা করব আসার জন্য। নিশ্চিত কেন না? সুফিয়ান সেকেন্ড কয়েক চুপ থেকে বলল, আসব। আদিব মেলার জন্যই আমাকে বলতে এসেছিল। তুমি জানো প্রতি বছর এই মেলায় নূরজাহান এর আসার সম্ভাবনা থাকে। কাল ও কি সম্ভাবনা আছে? সম্ভাবনা আছে। তবে আসলে আদিবের জন্য ভালোই হবে। আদিব ভাই এখনো তাকেই ভালোবাসে? মলিন কণ্ঠে প্রশ্ন করল ফারদিনা। বাসে, আর হয়তো চিরদিন বাসবে। আমি যদি কোনোদিন হারিয়ে যাই? তুমি হারিয়ে গেলে সেদিন আমি নামক মানুষটাও আর হারিয়ে যাবে। বিকেলের আলোটা যেন সোনার গুঁড়োর মতো ছড়িয়ে পড়েছে তালুকদার বাড়ির বাগানে। চারপাশে বড় গাছ, পাখিরা ডাকছে কিচিচি, ফোয়ারা থেকে টুপটাপ করে জল পড়ছে। বাগানের এক কোণে কাঠের বেঞ্চে বসে আছে রশিদ তালুকদার। হাতে ছড়ি, পাশে চায়ের কাপ, আর মুখে একরাশ গাম্ভীর্য। বাতাসে শিউলির গন্ধ, কিন্তু তার মুখে ভাগ যেন দুপুরের রোদে জমে থাকা রাগ। আজ একজন খাজনা বকেয়া রেখেছে। তখন হেসে উড়িয়ে দিলেও এখন রাগ হচ্ছে। ভেতরে ভেতরে প্রকাশ করতে পারছেন না। রাগ ভেতরে চেপে রাখা উচিত নয়। ঠিক তখনই কুদ্দুস ঢুকল বাগানে। হাতের ঝুড়িতে আধা ডজন কলা, আর মুখে একটু ভয় আর একটু ঢং। রশিদ রাগ দেখানোর মানুষ পেল। ওর উপরে আজ রাগ দেখাবে। রশিদ কুদ্দুস এর দিকে তাকিয়ে বলল, এইটা কি রে? গোলাপ গাছের ডালকে ভাঙছে। কুদ্দুস হকচকিয়ে গেল। বাবু, ওই ছাগটা ঢুইকা পড়ছিল, আমি ধরতে গেছিলাম গো। এটা কেমন ভাষা? ছাগটা কি? বল ছাগল। কি ছাগল? ধরতে গেছিলি নাকি তুই নিজেই ভাঙছিস? রশিদের গলা ভারী হয়ে উঠল। তোকে তো বলেছিলাম গাছগুলা রাজার মালের মতো দেখবি। এখন দেখ, পাতা কাটা, ডাল ভাঙা। ছাগল আমাদের খামার থেকে এসেছিল। জবে জবে না, বল জরি। আজকাল তোর কি হয়েছে? কুদ্দুস ফারদিনার কথা ভাবল। রশিদ বল, ছাগলকে মারিসনি তো? কুদ্দুস মাথা নিচু করে বলল, বাবু, ছাগলটাকে মারছিলাম না, শুধু ধমক দিছিলাম গো। ধমক দিছিলি? রশিদ হেসে উঠল ঠোঁট বাঁকিয়ে। তোর ধমকেই মনে হয় ছাগলও লজ্জা পায়। কুদ্দুস হাসল। রশিদ রাগ দেখাতে চেয়েছিলেন, হল না। হাসতে চেয়েছিলেন না, কিন্তু হেসে ফেল। বাতাসে হাসির হালকা ঢেউ উঠল। পেছনের নাশপাতি গাছ থেকে একটা পাকা নাশপাতি পড়ল ধূপ কি করে। রশিদ চমকে তাকিয়ে বললেন, তোর ভাগ্য ভালো কুদ্দুস, তোকে যদি বকাঝকা না করতাম হয়তো এটাই তোর মাথায় পড়ত। বলে হো হো করে হেসে উঠলেন। এক চুমুক চা নীল মুখে। খেতে ভালো লাগছে না। পান মুখে দিল। কুদ্দুস দাঁত বের করে হাসল, তাহলে ভাগ্য ভালো বাবু, আপনি হুদাই রাগ করেন গু। রশিদ তালুকদার ছড়ি ঠুকে বললেন, তুই ভাগ্যবান কুদ্দুস, কিন্তু আর একবার গাছের ডাল ভাঙলে তোর ভাগ্য আমি নিজেই ভাঙব। বাগানে হাসির রোল উঠল। সূর্য ডুবে যাচ্ছে পশ্চিমে, রোদ নরম হয়ে এসে গাছের পাতায় ঝলমল করছে। রশিদ তালুকদার পান চিবোল, আর কুদ্দুস গাছের চারপাশে জল ঢালছে, গুনগুন করে গান গাইছে। বাবু রাগ করেন, তবু মন তার শোনা রশিদের কানে কুদ্দুস এর গানের সুর ভেসে যায়। পিকদানিতে পিক ফেল। বললক, তোর মালকিন বেঁচে থাকতে কোনোদিন আমায় নিয়ে গান করল না, আর তুই করলি। এত বকাঝকা করার পরও আমাকে ভালোবাসিস। আপনার বকার মাঝেই ভালোবাসা লুকিয়ে আছে। এভাবেই বাগানের বিকেলটা হাসি, রোদ আর একটু বকাঝকায় মিশে একদম জীবন্ত হয়ে উঠল। জনব বেগম, বয়স আনুমানিক 60-এর উপরে। লাঠির উপর দিয়ে চলতে হয় তার। শ্যামলা গায়ের রং, চুলগুলো পেকে গেছে। সামনে একটি দাঁত নেই। দাঁত না থাকায় চেহারা বদলে ভিন্ন রূপ নিয়েছে। চিপচিপে গড়ন। তালুকদার বাড়ির সামনে এসে দাঁড়ায়। বাড়ির ভেতরে উকিঝুঁকি মারল। উদ্দেশ্য তার রশিদ তালুকদার এর সাথে দেখা করা। একজন পাহারাদার এসে সামনে দাঁড়াল। ভারী দেহের সাথে কঠিন কণ্ঠে বল, কি চাই এখানে? জমিদার বাবুর লাগে একটু জরুরি কথা কওয়া দরকার। উনি এখন কারো সাথে কথা বলবেন না, কাল আসুন। জয়নব আকুতি কণ্ঠে বলল, কথা আমার কওনি লাগব। যাইতে দেন। পাহারাদার খেপে গেল। তার খেপে যাওয়ার পেছনে কারণ আছে। এক বৃদ্ধা একবার সাহায্যের জন্য এসেছিল। পাহারাদার রশিদ এর অনুমতি বাতিল ঢুকতে দেন বাড়ির মধ্যে। প্রচণ্ড রেগে ছিল সেদিন রশিদ।
হঠাৎ একজন বৃদ্ধা সাহায্য চাওয়াতে তিনি রেগে গেল। যা তা কথা শুনিয়েছিল বৃদ্ধা এবং পাহারাদার দুজনকেই। তারপর থেকেই পাহারাদার কাউকে বিনা অনুমতিতে ভেতরে ঢুকতে দেয় না। আজ ও দিতে চাচ্ছে না। রশিদ ঘরের ভেতরে যেতেই চোখ পড়ে বাড়ির ফটকের দিকে। একজন বৃদ্ধা মহিলা সাদা কাপড়ে দাঁড়িয়ে পাহারাদার এর সাথে কিছু বলছে। রশিদ পাহারাদারকে লক্ষ্য করে উচ্চ স্বরে বলল, কে রে? কে এসেছে? ভেতরে নিয়ে আয়। জয়নব অবশেষে ভেতরে প্রবেশ করল। রশিদ পুনরায় বেঞ্চে বসল। জয়নুল ধীরে ধীরে হেঁটে গিয়ে তার সামনে দাঁড়াল। সম্মানের সাথে সালাম দিল। রশিদ সালামের জবাব দিল। বলল, ওয়ালাইকুম সালাম। তা এই সময়ে এখানে কি চাই? বাবু, আমার নাতনি ঝুমকু গত 2 দিন ধইরা নিখোঁজ। বুড়ো মানু, একলা একলা কত আর খুঁজতে পারি, তাও অনেক খুঁজছি, পাইলাম না। আপনি যদি সাহায্য করতেন। রশিদ বিশ্রী কণ্ঠে বলল, আপনার নাতনিকে কি এখন হারিকেন নিয়ে আমি খুঁজব? বাক্যটি জয়নবের কানে পৌঁছানো মাত্র আঘাত হানা। রশিদ রাখতে চাইল না। হঠাৎ কি অদ্ভুত স্বরে ভাষা ব্যবহার করে ফেল, বুঝতে পারল না। ঠান্ডা গলায় বলল, বয়স কত ছিল? জবে 3 বছর। আপনার বাড়ি কোথায়? পুরান নদীর পাড়ে। নদীতে ডুবে যায় নাই তো? চিন্তিত অভিব্যক্তি করল সে। ও কথা কইবেন না বাবু, বাপ মা মরা নাতনি আমার। জয়নব থেমে আবার বলল, ঝুমকু সন্ধ্যার সময় নিখোঁজ হয়েছে। উঠানে বইয়া খেলতে আছিল। সন্ধ্যায় আয়ান পড়ে। আমি ওরে কইলাম আয়ান পড়তেছে, তুই ঘরে আয় আর খেলিস না বইলা আমি ঘরে লণ্ঠন জ্বালাইতে ঢুকলাম। এরপর সব চুপচাপ। আমি বাইরে আইগা দেহি খেলনা বাটি পইরা আছে। আমার নাতনি নাই বলে কাদল জয়নব। রশিদ ছড়িটা মাটির উপর ঘোরাচ্ছে। পানের থালা থেকে একটা পান মুখে দিল। পান চিবোতে চিবোতে বলল, ইতিহাস তো জানতে চাইনি। বলছেন খারাপ না? ভালোই হয়েছে। কেউ হারিয়ে গেলে খোঁজার দায়িত্ব তো আমার না। দারোগার সাথে কথা বলবো, দেখি কি করা যায়। জয়নব আবেগ এর সাথে বলল, আমার নাতনিডারে যেন আল্লাহ বাঁচাই রাখে। আমি অপেক্ষায় থাকমু। জয়নব সালাম দিয়ে যেতেই রশিদ পুনরায় প্রশ্ন করল, সেদিন সন্ধ্যায় কাউকে দেখেছিলেন? সন্দেহজনক মনে হয়েছে এমন? জয়নব ভেবে জবাব দিল, সন্ধ্যা ছুঁই ছুঁই সময় একজন লোক পাগড়ি দিয়া মুখোশ পয়ডা নদীর পাড়ে ঘুরঘুর করছিল। আমি গ্রাহ্য করি নাই। সে কে হতে পারে? কইতে পারুম না বাবু। রশিদ ইশারায় জয়নবকে যেতে বলল। উনি চলে যায়। কুদ্দুস পাশে বসে সব শুনেছে এতক্ষণ। রশিদের কাছে এগিয়ে বলল, একটা কথা বলবো। রশিদ বিরক্ত স্বরে বলল, আবার কি হলো? কদিন আগে শামসুলের ছেলে পাঁচু এভাবেই নিখোঁজ হয়। পরে ওর লাশ মিলে। আমার তো ভয় হচ্ছে যদি ঝুমকু। শব্দ করে রশিদ বলল, মরণ একভাবে হবেই, তাতে এত ভাবার কি আছে? দারোগা তদন্ত করছে। আশা করি খুনি যেই হোক শীঘ্রই ধরা পড়বে। আজমাত সন্ধ্যার শীতল হাওয়া উপভোগ করছে বাড়ির ছাদে বসে। হাতে সিগারেট। রাশিয়ায় থেকে নিয়ে আসা নস্যি শেষ। কুদ্দুসকে দিয়ে সিগারেট আনিয়েছে। এক একটা সিগারেটের মূল্য 8 আনা। আজ সে কোথাও বের হয়নি। আগামীকাল গ্রামে মেলা বসবে। মেলার কথা প্রথম শুনে অবাক হয় আমজাদ। মেলা সম্পর্কে জানার জন্য আদিবের কাছে যায়। আদিব মেলার বর্ণনা দেয়া। নুপুরের আওয়াজ পাওয়া গেল। আজমাত ঘুরে তাকাল। ফারদিনা এসেছে। কালো রঙের শাড়ি পরা, চুলগুলো ছেড়ে দেওয়া। ভেসে আসা মৃদু বাতাসে দুলছে চুলগুলো। ফারদিনা শাড়ির আঁচল মোড়াচ্ছে। আজমাত বলল, ও তোমাকে কালো রঙের সুন্দর দেখাচ্ছে। তোমার মতো সুন্দরী নারী হয় না। ফারদিনা হেসে বলল, তুমিও অনেক সুন্দর। বিদেশি ছেলে আমি কোনোদিন দেখিনি, শুধু নাম শুনেছি। শুক্রবার রাতে সুফিয়ান তোমার খোঁজে এসেছিল। ও তোমাকে খুব ভালোবাসে। ফারদিনা সুফিয়ান এর বিশ্বাসটা অগ্রাহ্য করে উড়িয়ে দিয়ে বলল, আমাকে ওর মতো অনেকেই ভালোবাসে। তুমিও নিশ্চয়ই ওকে ভালোবাসো। আমি ওর মতো সাধারণ একজনকে কেন ভালোবাসতে যাব? কি বলছো? আজমাত ফারদিনার মুখোমুখি হল। ফারদিনা রেলিং ধরে দাঁড়াল। বলল, ও আমার বন্ধুর মতো, এর বেশি কিছুই নয়। সত্যি বলছো? আজমাত ফারদিনার দিকে আরেকটু এগিয়ে গেল। আমি মিথ্যা বলি না। আজমাত হাসল। তার হাসি শব্দহীন। ফারদিনা প্রসঙ্গ পাল্টে বলল, ওর কথা বাদ দাও।
তোমার প্রেয়সীর নাম বলো। প্রেয়সী? প্রেয়সী মানে ভালোবাসার মানুষ। তোমার স্ত্রী অথবা প্রেমিকা। আজমাত রেলিং ধরে বলল, আমার জীবনে মা ব্যতীত বিশেষ কোনো নারী নেই। কারো জীবনে বিশেষ কেউ থাকে না, খুঁজে তৈরি করে নিতে হয়। ভাগ্যের লিখন, কপালে যা আছে তাই হবে। ফারদিনা কথাটা শুনে আজমাতের দিকে নির্বাক দৃষ্টিতে তাকালো। আজমাত তার চাহনি দেখে বলল, কথাটা সুফিয়ান এর কথার সাথে মিলে গেছে, তাই চেয়ে আছো তো? আমি তার কাছেই শুনেছি। অদ্ভুত এবং অবাক করার মতো যুক্তিপূর্ণ উক্তি সুফিয়ান তৈরি করতে পারে। ফারদিনা বিরক্ত হয়ে বলল, উফ, ওর কথা শুনতে চাচ্ছি না, ওর সাথে তো। বাকি কথা বলার আগেই ঝিলমিল উপস্থিত হয়। হাতে খাবার নেই, হাঁটায় আওয়াজ নেই, নুপুরের শব্দ নেই। অদ্ভুত। ফারদিনার দিকে এগিয়ে দিল একটি খাম। কি এটা? ফারদিনা জিজ্ঞেস করল। একজন তোর উদ্দেশ্যে চিঠি দিয়া গেছে। কে সে? চাদরে মুখ ঢাকা ছিল, ফটকের বাইরে দাঁড়াইয়া আছিল। ভাগ্যিস অন্য কেউ দেহে নাই। লোকটা বৃদ্ধা, একটা চোখ নষ্ট। ফারদিনা চিঠিটা খুলে দেখল। জীর্ণশীর্ণ হাতে লেখা, তুমি যার উপর ভরসা করছ সেই তোমার জীবনের ইতি টানবে। ফারদিনা আতঙ্কে জড়সড় হয়ে গেল। এরকম চিঠি সে আরও একবার পেয়েছে। রশিদকে সে সবচেয়ে ভরসা করে, আদিবকে সে ভরসা করে, বিশ্বাস করে। ঝিলমিল একজন দাসী হলেও তাকে বন্ধুর মতন বিশ্বাস করে। বাকি 3 ভাইকেও বিশ্বাস করে। আর কেউ নেই যাকে সে ভরসা করে। মস্তিষ্কের নিউরনগুলো যেন হঠাৎ তার ছিঁড়ে যাওয়ার উপক্রম হল। ঠিক সেই মুহূর্তে বাঁশির সুর আসল। ঝিলমিল এবং আজমাত শুনতে পেল। আজমাত বলল, কেউ বাঁশি বাজাচ্ছে, সুরটা সুন্দর। ঝিলমিল তার রেশ টেনে বলল, হু, মনে হচ্ছে নতুন কিছুর আগমন। ফারদিনা আকস্মিক হকচকিয়ে বলল, কোথা থেকে বাঁশির সুর আসছে? আমি কেন শুনতে পাচ্ছি না? ঢং করিস না, তুই যার সুর শোনার লেগা অপেক্ষা করিস তার সুর আবার মিথ্যা বলিস? ঝিলমিল বলল, সত্যি বলছি, আমি কিছুই শুনতে পাচ্ছি না। গল্পটা কেমন লাগলো অবশ্যই জবাবেন।